ঢাকা কলেজের প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও আমি হাজির হয়েছি ঢাকা কলেজের অনলাইন ক্লাস নিয়ে। আমার এই অনলাইন ক্লাসে প্রতিবারের মতো এবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ক্লাসটি নন মেজর একটি ক্লাস ম্যাথ ডিপার্টমেন্টের জন্য। ম্যাথ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রদের নন মেজর একটি কোর্স আছে, সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ মাইক্রো ইকোনমিক্স। এই কোর্সটির আমরা সেকেন্ড অধ্যায় পড়ছিলাম। অধ্যায়টির নাম হচ্ছে ডিমান্ড অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। এই চ্যাপ্টারটি আমি আজকের টপিকটিও এই চ্যাপ্টারে মোটামুটি আমরা আজকের দিনে শেষ করার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্য দিয়ে। এর আগে আমরা পড়েছি ডিমান্ড কি, ডিমান্ড ফাংশন কি, ল অফ ডিমান্ড কি, তারপর পড়েছি ডিমিনিশিং অফ মার্জিনাল ইউটিলিটি কি, মার্জিনাল ইউটিলিটি কি। মোটামুটি অনেকগুলো টপিক নিয়েই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ডিমান্ড কার্ভ, অর্থাৎ চাহিদা রেখা। তাহলে আমি টপিকটা একটু বোর্ডে লিখছি। আজকের আলোচনার টপিকটি হলো ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। প্রিয় ছাত্ররা, আমরা এর আগের ক্লাসে ডিমান্ড কি পড়িয়েছি, ডিমান্ড ফাংশন পড়িয়েছি। ডিমান্ড ফাংশন থেকে কিভাবে একটি তালিকা করা যায়, চাহিদার একটি কিভাবে সূচি করা যায় সেই সূচিটিও দেখিয়েছি, এবং ওই সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় সেটাও আমরা গত ক্লাসে দেখিয়েছি। তো আজকের ক্লাসে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া পড়াবো, যেমন শিফটিং অফ ডিমান্ড কার্ভ, মুভমেন্ট অফ ডিমান্ড কার্ভ, হোয়াই ডিমান্ড কার্ভ স্লোপস ইজ ব্যাকওয়ার্ড ব্যান্ডিং নয়, এটি কেন ডাউনওয়ার্ড, চাহিদা রেখার স্লোপ কেন ডাউনওয়ার্ড, অর্থাৎ চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী। কেন এটি বাম থেকে ডানে নিম্নগামী, আজকের ক্লাসে আমরা সেটা আলোচনা করব। আমরা জানি দাম এবং চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। তাতেও আমরা এর আগের ক্লাসে তো সেগুলো উদাহরণ দিয়েও বুঝিয়ে দিয়েছিলাম কেন দাম এবং চাহিদার সম্পর্ক বিপরীতমুখী। এটি একটি খুব সাধারণ একটি বিষয়। যে কোনো ভোক্তা কোনো প্রোডাক্টের যখন দাম বেড়ে যায় তখন যে কোনো ভোক্তাই প্রোডাক্টটি কিনতে চাইবে না, অর্থাৎ তার চাহিদা থাকবে না, চাহিদা কমে যাবে। দাম যখন কমে যায় যে কোনো প্রোডাক্টের চাহিদা অনেক বেড়ে যায়। এর ফলে আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, দাম এবং চাহিদার সম্পর্কটি বিপরীতমুখী। এই দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী। এর আরও অনেকগুলো কারণ আছে, আমরা একটু কারণগুলো প্রথম থেকে একটু লিখব এবং ব্যাখ্যা করব। তাহলে প্রথমে বলেছি দাম প্রভাব, তারপর দেখাবো হচ্ছে আয় প্রভাব, তারপর থাকলো বিকল্প প্রভাব, তারপর হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, তারপর হচ্ছে ব্যবহারের পরিবর্তন, এরপর হচ্ছে
আচ্ছা, এটা আমি একটু উপরে লিখছি, 6 নম্বর অংশটা আমি একটু, নতুন ক্রেতার আগমন ও নির্গমন। এই যে বিষয়গুলো এখানে লিখলাম, প্রতিটা বিষয়ের উপরে চাহিদা রেখার আচরণ নির্ভর করে। যেমন দাম প্রভাব। দাম প্রভাব বলতে ভোক্তার দ্রব্যের দামের উপর একটি প্রভাব রয়েছে। দ্রব্যের দাম যখন বেশি হয়, ক্রেতার কাছে সেটির প্রতি আগ্রহ কমে যায়, এবং দাম যখন কমে যায় সেটির প্রতি আগ্রহ বেড়ে যায়, কেনার প্রতি আগ্রহ বেড়ে যায়। এই দাম প্রভাবের কারণেই চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখানে আমি আর একটু ছোট্ট করে লিখে দিতে পারি যে চাহিদা বিধিও এটার সাথে সম্পর্কিত। আমরা যে ল অফ ডিমান্ড পড়িয়েছি, চাহিদা বিধিও এটার সাথে সম্পর্কিত। অর্থাৎ চাহিদাটা আমরা জানি যে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন গত ক্লাসে আমরা দেখিয়েছি এই যে চাহিদা অপেক্ষ, এখানে অনেকগুলো বিষয় থাকে। যেমন এই যে ডিমান্ড ডিপেন্ডেন্ট অন পি এক্স, পি ওয়াই, আই, আই এইচ অ্যান্ড এক্সট্রা। যেমন এক্স দ্রব্যের, যে ভোক্তা যে দ্রব্যটা ক্রয় করতে যাবে সে দ্রব্যের দাম সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দাম, ভোক্তার ইনকাম অর্থাৎ আয়, ভোক্তার হ্যাবিট, ভোক্তার টেস্ট বা রুচি, এই সবগুলো বিষয়ের উপরে চাহিদাটা নির্ভর করে। এই চাহিদা যখন এই বিষয়গুলোর উপর নির্ভর করবে, তখন অন্যান্য সব অবস্থায় স্থির রেখে শুধুমাত্র দামের সাথে চাহিদার যে সম্পর্ক, বিপরীতমুখী যে সম্পর্ক, সেটিকে চাহিদা বিধি বলে। এই চাহিদা বিধিটাই আবার দ্রব্যের দাম প্রভাব হিসেবে অনেক সময় পরিগণিত হয়। এই চাহিদা বিধির কারণে চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। আয় প্রভাব। আয় প্রভাব কি? ভোক্তার আয় যখন বেড়ে যাবে, আয় বেড়ে যাবে বলতে এটার সাথে ডিপেন্ডেন্ট একটি শব্দ আমি বলবো, ক্রয় ক্ষমতা। এটির সাথে ডিপেন্ডেন্ট একটি শব্দ হচ্ছে আয় প্রভাবের সাথে ক্রয় ক্ষমতা। অর্থাৎ কোনো পণ্যের দাম যখন বেড়ে যাবে, ভোক্তার কাছে সেই দ্রব্যটি ক্রয় করার ক্ষমতা কমে যাবে, ক্রয় ক্ষমতা কমে যাবে। অর্থাৎ এই আয় প্রভাবটা সম্পর্কিত ক্রয় ক্ষমতার সাথে, আর এই ক্রয় ক্ষমতা সম্পর্কিত দ্রব্যের দামের সাথে। ফলে এই যে ক্রয় ক্ষমতার সাথে দ্রব্যের দামের সাথে সম্পর্কিত, এবং এই ক্রয় ক্ষমতাটা আবার ভোক্তার চাহিদার সাথেও সম্পর্কিত। অর্থাৎ কোনো প্রোডাক্টের দাম যখন বেড়ে যায়, ওই ভোক্তার ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থাৎ ভোক্তার চাহিদা কমে যায়। আবার দাম যখন বেড়ে যায়, তখন এই অবস্থায় দাম যখন কমে যায়, ওই ভোক্তার ক্রয় ক্ষমতা বেড়ে যায় এবং ভোক্তার চাহিদাটাও বেড়ে যায়। এই আয় প্রভাবের কারণেও চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। বিকল্প প্রভাব। বিকল্প প্রভাব কি? বিকল্প প্রভাব হচ্ছে এই যে পি ওয়াই একটা চলক লিখেছি। এই চলকটি হচ্ছে যে দ্রব্য ভোক্তা বাজারে ক্রয় করতে যাবে, সেই দ্রব্যের সাথে সম্পর্কিত অন্যান্য অনেক দ্রব্য থাকে। যেমন বিকল্প, পরিপূরক, এরকম অনেক দ্রব্য থাকে। যেমন ইটের দাম যদি বেড়ে যায়, তখন ভোক্তার কাছে ইটের চাহিদা কমে যাবে। পাশাপাশি সিমেন্টের চাহিদাও কমে যাবে, কেননা ইট এবং সিমেন্ট হচ্ছে পরস্পর সম্পর্কিত বা পরিপূরক একটি দ্রব্য। এই বিকল্প প্রভাব কি? যদি চায়ের দাম বেড়ে যায় বা কফির দাম বেড়ে যায়, তাহলে ভোক্তার কাছে কফির চাহিদা কমে যাবে, চায়ের চাহিদা বেড়ে যাবে। কেননা চা এবং কফি হচ্ছে বিকল্প একটি দ্রব্য। এই বিকল্প প্রভাবের কারণে ভোক্তা বাজারে যে দ্রব্য ক্রয় করতে যাবে, ওই দ্রব্যের দাম যখন বেশি থাকবে, এর সাথে সম্পর্কিত অন্য যে বিকল্প প্রোডাক্ট আছে, সেই বিকল্প প্রোডাক্টের দাম যদি কম থাকে, ভোক্তা তখন সেই প্রোডাক্টটি ক্রয় করবে।
এ কারণে বলা হয় বিকল্প প্রভাবের কারণে ভোক্তার চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটি কি? ভোক্তার অতিরিক্ত একক ভোগ করতে থাকলে এক পর্যায়ে সেই অতিরিক্ত এককের প্রতি ভোক্তার ক্রয় করার ইচ্ছা কমে যায়। তখন যদি দাম কম থাকে তখন সে অতিরিক্ত একক ভোগ করতে চেষ্টা করবে। যদি দাম বেশি থাকে অতিরিক্ত একক ভোগ করার জন্য সে চেষ্টা করবে না। এই জন্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির জন্য চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। ব্যবহারের পরিবর্তন, ব্যবহারের পরিবর্তন এখানে আমরা বলতে পারি দামের পরিবর্তনের ফলে ভোক্তার দ্রব্যের ব্যবহারের পরিবর্তন হয়। যেমন যদি বিদ্যুতের দাম বেড়ে যায় তখন ভোক্তা বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কমিয়ে দিবে। এই যে ব্যবহারের পরিবর্তনও অনেক সময় এই যে দামের উপর ডিপেন্ড করে এবং ভোক্তার চাহিদার উপর ডিপেন্ড করে। এই ব্যবহারের পরিবর্তনের কারণেও চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখন প্রিয় ছাত্ররা, চাহিদা রেখার বাম থেকে ডানে নিম্নগামিতার কারণগুলো আমি বোর্ডে লিখলাম। এরপর আমরা দেখব চাহিদা রেখার স্থানান্তর। প্রিয় ছাত্ররা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এটি একটি চাহিদা রেখা। চাহিদা রেখাটা কেমন দেখতে পাচ্ছ? ডাউনওয়ার্ড, তাই না? তাহলে একটু আগে চাহিদা রেখা ডাউনওয়ার্ড হওয়ার কয়েকটি কারণ আমি তোমাদেরকে উল্লেখ করে বললাম। ওই কারণগুলোর জন্যই চাহিদা রেখাটা ডাউনওয়ার্ড হয়। এখন আমরা দেখব এই চাহিদা রেখাটি কিভাবে শিফট করে বা কিভাবে মুভমেন্ট করে। প্রিয় ছাত্ররা, আমরা একটু চাহিদা রেখার পরিবর্তন, এটাকে বলা হয় চাহিদা রেখার পরিবর্তন। এই চাহিদা রেখার পরিবর্তনটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটি হচ্ছে চাহিদার পরিমাণের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে চাহিদা রেখার পরিবর্তনগুলো ব্যাখ্যা করা হয়। এখন দুটো বিষয়কে আমরা দুটো চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব কিভাবে চাহিদা রেখার মুভমেন্ট বা শিফট হয়। এই যে চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তনের উপর ভিত্তি করে চাহিদার স্থানান্তরকে দুইভাবে দেখানো যায়। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? সংক্ষেপে বলি চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। তাহলে আবার একটু বলি, চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন এই দুটো বিষয়ের উপর নির্ভর করে চাহিদা রেখাটার স্থানান্তর হয়, অর্থাৎ রেখাটার মধ্যে শিফটিং হয়। তাহলে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। প্রথমে দেখব আমরা চাহিদা রেখার সম্প্রসারণ সংকোচন। এখানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে কি থাকছে? দাম। প্রিয় ছাত্ররা, তোমরা জানো দাম এবং চাহিদার মধ্যে সম্পর্কটা কেমন? বিপরীতমুখী। এই যে দাম যখন বেশি তখন চাহিদার পরিমাণ কম, আর দাম যখন কম তখন চাহিদার পরিমাণ বেশি।
এই যে এই একই রেখার মধ্যে দু ধরনের স্থানান্তর, এই যে ডি চাহিদা রেখা, এই রেখাটির মধ্যে দুটো বিন্দুতে স্থানান্তর। যেমন এই বিন্দুটাতে কি দেখানো যাচ্ছে, এই বিন্দুতে দেখা যাচ্ছে দাম যখন বেড়ে যাচ্ছে তখন চাহিদার সংকোচন হয়েছে। চাহিদার কিসের? চাহিদার পরিমাণের সংকোচন হয়েছে। অর্থাৎ এই বিন্দুটাতে চাহিদার সংকোচন, এবং বি বিন্দুতে কি দেখা যাচ্ছে, দাম যখন কমেছে তখন চাহিদার পরিমাণ অনেক বেড়ে গেছে। অর্থাৎ এই বিন্দুটাতে চাহিদার রেখার সম্প্রসারণ ঘটেছে। অর্থাৎ একই রেখার মধ্যে দুটো বিন্দুতে যখন চাহিদার পরিমাণের পরিবর্তন ঘটে তখন তাকে বলা হয় চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ। প্রিয় ছাত্ররা, আশা করি চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ তোমরা বুঝতে পেরেছ। পাশাপাশি আমি আরেকটা বিষয় দেখাই, চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি। চাহিদা রেখার হ্রাস বৃদ্ধিটা কিভাবে দেখবে? এই যে ভূমি অক্ষে চাহিদা আর লম্ব অক্ষে দাম। দাম রেখাটি স্থির, দাম, কোনো প্রোডাক্টের দাম স্থির, তখন যদি ওই প্রোডাক্টের চাহিদা রেখাটি ডি নট হয়, অর্থাৎ চাহিদার পরিমাণ এক্স নট, চাহিদা এক্স নট বিন্দুতে, এখন দাম স্থির থেকে ভোক্তার আয় যদি বেড়ে যায় তখন চাহিদাটাও বেড়ে যাবে। দাম স্থির, ভোক্তার আয় বেড়ে গেলে চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ চাহিদা রেখাটার স্থানান্তর ঘটবে। রেখাটায় শিফট হয়ে তোমরা লক্ষ্য করো ডান দিকে সরে গেছে, কেননা এখানে তাহলে কিসের পরিবর্তন ঘটলো? দেখো D1-এ চলে আসছে। তাহলে এখানে কিসের পরিবর্তন ঘটেছে? ভোক্তার আয় বেড়ে গেছে। ঠিক আছে, আবার যদি দাম স্থির থেকে ভোক্তার আয় কমে যায় তখন চাহিদা রেখাটার ডাউনওয়ার্ড, অর্থাৎ চাহিদা রেখাটা বাম দিকে সরে যাবে, কেননা তখন ভোক্তার ক্রয় ক্ষমতা কমে যাবে, অর্থাৎ চাহিদা কমে যাবে। তখন চাহিদা রেখাটি হবে D2। এই যে আমরা এখানে তিনটে স্টেজ দেখাচ্ছি, একটি X2, একটি এটিকে আমরা X1 লিখলাম, এটিকে X2। এখন আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখানে আমরা কি দেখাচ্ছি, দাম রেখাটা স্থির, ভোক্তা পূর্বের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করছে, ভোক্তার আয় বৃদ্ধি পেয়েছে, তাই তখন তার চাহিদা রেখাটি ডান দিকে সরে গেছে, D1 হয়েছে। অর্থাৎ দাম স্থির থাকলেও আয় বৃদ্ধি পেয়েছে বলে তার ক্রয় ক্ষমতা বেড়েছে। আবার দাম স্থির থেকে যদি আয় হ্রাস পায়, ভোক্তার আয় যদি কমে যায়, আয় হ্রাস পেলে চাহিদা রেখাটা যদি বাম দিকে সরে যায় তখন দেখবা যে ভোক্তার আয় কমার কারণেই চাহিদা রেখাটা বাম দিকে সরে গেছে, অর্থাৎ পুরো রেখাটারই স্থানান্তর ঘটেছে। এই দুটো চিত্রে অবশ্যই একটি বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটি কি তোমরা নিশ্চয় ধরতে পারছ। চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ বলতে এখানে কিসের পরিবর্তন হয়? দামের পরিবর্তন হয়। তাহলে স্থির আছে কি? এই অবস্থায় কি স্থির থাকে? এই অবস্থায় স্থির থাকে, এই অবস্থায় স্থির কি থাকে? ভোক্তার আয়, রুচি, অভ্যাস, এই অবস্থাগুলো যদি স্থির থাকে তখন দাম বেড়ে গেলে যদি চাহিদা কমে যায় তাকে চাহিদার সংকোচন,
আর এই অবস্থাগুলো স্থির থেকে দ্রব্যের দাম কমে গেলে যদি ভোক্তার চাহিদা বেড়ে যায় তখন তাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। তাহলে খুব ক্লিয়ার কিন্তু বিষয়টি, চাহিদার সংকোচন সম্প্রসারণে স্থির থাকে আয়, রুচি, অভ্যাস। চাহিদার হ্রাস বৃদ্ধিতে স্থির থাকে দাম। ঠিক আছে। আবার 2 নম্বর পয়েন্ট, চাহিদার সংকোচন সম্প্রসারণে পরিবর্তন হয় দাম, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধিতে কি পরিবর্তন হয়? ভোক্তার আয়, রুচি, অভ্যাস। এই যে আয় বেড়ে গেছে বলেই চাহিদা রেখাটি ডান দিকে সরে গেছে, আয় কমে গেছে বলে চাহিদা রেখাটি বাম দিকে সরে গেছে। তাহলে প্রিয় ছাত্ররা, আমি তোমাদেরকে এই বিষয়টি মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি ধরে নিচ্ছি। এটি কি? এটি হচ্ছে চাহিদা রেখার শিফটিং এবং চাহিদার কি ডিমান্ডের মুভমেন্ট। দেখো এখানে দেখাচ্ছে মুভমেন্ট, এখানে দেখাচ্ছে শিফটিং। তাহলে আমরা বলতে পারবো, একটু বেসিক বিষয়টা দেখো, এখানে তাহলে চাহিদা বিধি কার্যকর হয়েছে আর এখানে চাহিদা বিধির ব্যতিক্রম হয়েছে। হ্যাঁ, আমরা গত ক্লাসের সাথে এই ক্লাসটি একটু পাশাপাশি যদি তোমরা দেখো বিষয়গুলো আরও ক্লিয়ার হবে, কারণ গত ক্লাসের টপিকটিরই আরেকটি ইলাবোরেট ক্লাস হচ্ছে আজকের টপিকটি। তাহলে এখানে চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে আমরা দুটো চিত্রে তাই দেখতে পেলাম। অনেক সময় তোমাদের কোয়ারি থাকতে পারে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধি এবং চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণের পার্থক্য কী, কীভাবে আমরা পার্থক্য করব। এতক্ষণ যে আলোচনাটি করেছি সেটি মূলত পার্থক্য। ঠিক আছে, আমি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করছি বিষয়টা। চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং এটি কি চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে এখানে 1 নম্বরে যদি বলি চাহিদার সংকোচন সম্প্রসারণে স্থির থাকে কি, স্থির বিষয়গুলো বা স্থির চলক কোনগুলো? এখানে স্থির চলক হচ্ছে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি বিষয়। হ্যাঁ, ইত্যাদি বিষয়। আর এখানে কি স্থির থাকে? এখানে স্থির বিষয় হচ্ছে শুধুমাত্র দাম। 2 নাম্বার, চাহিদার সংকোচন সম্প্রসারণে পরিবর্তনশীল বিষয় কি বা পরিবর্তনশীল চলক কি? দাম, পি। হ্যাঁ, আর এই 2 নম্বরে চাহিদার হ্রাস বৃদ্ধিতে পরিবর্তনশীল বিষয় হচ্ছে ভোক্তার আয়, রুচি, অভ্যাস ইত্যাদি। তাহলে আমরা এখানে বলতে পারি 3 নম্বর পয়েন্টে বলতে পারি চাহিদার সংকোচন সম্প্রসারণ মানে চাহিদা বিধির হচ্ছে প্রয়োগ। আর এখানে কি বলতে পারি? চাহিদা বিধির ব্যতিক্রমের প্রয়োগ। ঠিক আছে, এইগুলোই হচ্ছে মূলত পার্থক্য। তারপর তোমরা একদম সর্বশেষে চাহিদার সংকোচন সম্প্রসারণের একটি চিত্র দিতে পারো, এরকম এক্স চাহিদা রেখা আর পি, এরকম একটি চিত্র দিতে পারো। হ্যাঁ, P2 P1 X1 X2।
আর এখানে মানে চিত্রটা দিলে হচ্ছে পার্থক্যটা আরও বেশি ক্লিয়ার হয়। দাম স্থির, চাহিদা রেখার পরিবর্তন D1 D2, হ্যাঁ চিত্র দিলে হচ্ছে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়। তাহলে এই হচ্ছে আমাদের মূল টপিকটির পার্থক্য, চাহিদার সংকোচন সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধির পরিবর্তন বলতে আমরা কি বুঝি, অর্থাৎ চাহিদার মুভমেন্ট অফ ডিমান্ড কার্ভ অ্যান্ড শিফটিং অফ ডিমান্ড কার্ভ। আশা করি প্রিয় ছাত্ররা এই টপিকটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব চাহিদা এবং যোগানের যে ভারসাম্য হয় অর্থাৎ ইকুইলিব্রিয়াম। এখন চাহিদা যোগানের ইকুইলিব্রিয়াম পড়ার জন্য অবশ্যই আমাদেরকে যোগান কি ছোট্ট ধারণা তোমাদের পেতে হবে। যোগান কি? প্রিয় ছাত্ররা, আমরা এখন দেখব যোগান। যোগান কাকে বলে? তাহলে এখন আমাদের টপিক হবে যোগান বা সাপ্লাই। যোগানের ইংরেজি হচ্ছে সাপ্লাই। তো কোয়ান্টিটি অফ সাপ্লাই, এটি যে আমরা লিখেছি, একটু লিখে রেখেছি তোমরা দেখো, এটি হচ্ছে যোগান অপেক্ষক। শুরুতে আমরা যোগান কি একটু জেনে নিই। প্রিয় ছাত্ররা, যোগানের সাথে খুব সম্পর্কিত একটি শব্দ হচ্ছে মজুদ। প্রথমে তোমাদের জানতে হবে যোগানটা কার থেকে আসে। একজন বিক্রেতা থেকে যোগান আসে। তাহলে আমরা আগে পড়েছি চাহিদা, চাহিদা আসে কার কাছ থেকে? ক্রেতা থেকে। আর যোগান আসে কার কাছ থেকে? বিক্রেতা থেকে। তাহলে যোগানের সাথে সম্পর্কিত বিষয়টিকে কি বলেছি? মজুদ বা স্টক। হ্যাঁ, এখন আমরা দেখব কোনটি মজুদ কোনটি যোগান। মোট উৎপাদিত পণ্য যেটা বিক্রয় করা যায়, বিক্রয়যোগ্য মোট উৎপাদিত পণ্যকে বলা হয় মজুদ, ঠিক আছে, বা স্টক। এবং ওই মজুদের যে অংশটি বিক্রেতা বিক্রয় করতে রাজি থাকে তাকে বলা হয় যোগান বা সাপ্লাই। ধরে নাও এখানে 100 কেজি চাল আছে। হ্যাঁ, এই 100 কেজি চাল উৎপাদিত হয়েছে বিক্রয়যোগ্য, অর্থাৎ এটি একজন বিক্রেতার মজুদ। এখন একজন বিক্রেতা একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে এই মজুদের যে অংশটুকু বিক্রি করতে রাজি থাকবে তাকে বলা হয় যোগান বা সাপ্লাই। হ্যাঁ, এই যে 100 কেজি চালের যদি বিক্রেতা 10 কেজি বিক্রয় করতে রাজি থাকে, এই যে একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে 1 সপ্তাহ, সেটা হতে পারে 2 সপ্তাহ, সেটা হতে পারে 2 দিন, একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে, 1 কেজি চালের দাম 70 টাকা বা 1 কেজি চালের দাম 60 টাকা, এরকম একটি নির্দিষ্ট দামে এবং একটি নির্দিষ্ট সময়ে এই মজুদকৃত অংশের যতটুকু একজন বিক্রেতা বিক্রয় করতে রাজি থাকে তাকে বলা হয় সাপ্লাই বা যোগান। প্রিয় ছাত্ররা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই সাপ্লাই বা যোগান এখানে হতে পারে এতটুকু 20 কেজি ধরে নিলাম। এই সাপ্লাই বা যোগান একজন বিক্রেতার অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? যোগান, এখানে আমরা লিখি কোয়ান্টিটি অফ সাপ্লাই। যোগান যে বিষয়গুলোর উপর নির্ভর করে তাকে যোগান অপেক্ষক বলে। কোন বিষয়গুলোর উপর যোগান নির্ভর করে? যে প্রোডাক্টটি বিক্রি করবে সেটির দাম PX, ওই প্রোডাক্টের সাথে সম্পর্কিত অন্য দ্রব্যের দাম PY, FP ফ্যাক্টর অফ প্রোডাক্ট অর্থাৎ উপকরণের দাম, চাল উৎপাদন করতে বা ধান উৎপাদন করতে সার বীজ যে যে উপকরণগুলো লাগে ওই উপকরণগুলোর দাম। N হচ্ছে ন্যাচারাল স্ট্যাটাস বা প্রাকৃতিক অবস্থা, T হচ্ছে ট্যাক্স বা কর, S হচ্ছে সাবসিডি বা ভর্তুকি। একজন বিক্রেতার এই বিষয়গুলোর উপর নির্ভর করবে সে কতটুকু দ্রব্যটা বিক্রয় করবে। এই যে বিষয়গুলোর উপর
যোগানের যে নির্ভরশীলতার সম্পর্ক তাকে বলা হয় যোগান অপেক্ষক। আবার যোগান বিধি কোনটা? এই যোগান অপেক্ষকে এই অন্যান্য বিষয়গুলো স্থির থেকে, ঠিক চাহিদার মতো অন্যান্য বিষয়গুলো স্থির থেকে যখন শুধুমাত্র ওই প্রোডাক্টের দামের সাথে যোগানের সম্পর্ক নিরূপণ করা হয় তখন তাকে বলা হয় যোগান বিধি বা কোয়ান্টিটি অফ সাপ্লাই। তো আমরা একটু দেখব একজন বিক্রেতা একটি পণ্য কখন বিক্রি করবে। দাম যখন বেশি হয় বিক্রেতা পণ্যটি বেশি বিক্রি করতে চেষ্টা করবে, দাম যখন কম হয় বিক্রেতা পণ্যটি কম বিক্রি করতে চেষ্টা করবে। অর্থাৎ যোগানের সাথে দামের একটি সমমুখী সম্পর্ক। সম্পর্কটা কেমন? সমমুখী সম্পর্ক। দাম বেড়ে গেলে যোগান বেড়ে যায়, দাম কমে গেলে যোগান কমে যায়। এক্ষেত্রে স্থির থাকবে কোন কোন বিষয়গুলো? এই যে অন্যান্য বিষয়গুলো। তাহলে যোগান বিধি কাকে বলে? অন্যান্য বিষয় স্থির থেকে শুধুমাত্র দামের সাথে যোগানের যে ক্রিয়াগত সম্পর্ক, সমমুখী ক্রিয়াগত সম্পর্ক, তাকে বলা হয় যোগান অপেক্ষক। প্রিয় ছাত্ররা, আমরা এখন আসলে চাহিদা এবং যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্যে পৌঁছানো যায় সেটি দেখব। আমরা যেমন চাহিদা অপেক্ষক দেখেছি, তেমনি যোগান অপেক্ষকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি, যেটির মাধ্যমে আমরা যোগানের চিত্র অঙ্কন করতে পারব। এই যে দেখো, এখানে চারটি চলক, যেমন পি একটি চলক, দুটি চলক দেখো, একটি পি একটি এস। পি হচ্ছে দাম, এস হচ্ছে যোগানের পরিমাণ, আর দুটি ধ্রুবক, একটি হচ্ছে ডি আর একটি হচ্ছে সি। তাহলে এখানে মাইনাস সি দিয়ে কি বোঝাচ্ছে? এর অর্থনৈতিক ব্যাখ্যা কি হবে? দেখো, শূন্য দামে যোগানের পরিমাণ কতটুক সেটি হচ্ছে মাইনাস সি। তাহলে এখানে পি হচ্ছে দাম, কিউ এস হচ্ছে যোগান, এবং মাইনাস সি হচ্ছে দাম যখন শূন্য দামে যোগানের পরিমাণ। আবার ডি হচ্ছে তার চলক, ঢাল, ডি হচ্ছে ঢাল। অর্থাৎ এই যে প্লাস ডিপি প্লাস ডি হচ্ছে ঢাল। দামের পরিবর্তনে যোগানের কতটুকু পরিবর্তন হলো সেটি আমরা প্লাস ডি দিয়ে বুঝবো। যেহেতু ডিটা হচ্ছে প্লাস, দাম এবং যোগানের সম্পর্ক ধনাত্মক। এখন প্রিয় ছাত্ররা, তোমরা প্রশ্ন করতে পারো, শূন্য দামে যোগানের পরিমাণ ঋণাত্মক, অর্থাৎ কোনো বিক্রেতা শূন্য দামে সাধারণত কোনো পণ্য বিক্রয় করতে রাজি থাকে না, তাই এখানে ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করা হয়েছে। কিন্তু কোনো কোনো যোগান রেখা বা যোগান অপেক্ষক তোমরা দেখতে পাবা এরকম, সি প্লাস ডিপি। এটি কখন? এটি হচ্ছে কখনো জরুরি অবস্থা, কোনো প্রাকৃতিক দুর্যোগ, বা কখনো কোনো সময়ে যখন শূন্য দাম থাকে তখনও যোগান বিক্রেতা দিতে রাজি থাকে। এটিকে বলা হয় বিশেষ অবস্থায় যোগান অপেক্ষক। ঠিক আছে? এখন আমরা চাহিদার যোগানের মাধ্যমে কিভাবে ভারসাম্য অবস্থায় পৌঁছানো যায়, বা একজন ভোক্তা কিভাবে ভারসাম্যে পৌঁছে। আচ্ছা প্রিয় ছাত্ররা, এখান থেকে আমরা একটু ছোট্ট করে যোগান রেখাটি দেখে নিই। যোগান রেখাটি হবে এই যে যোগানের পরিমাণ, এদিকে হচ্ছে দাম বা পি। দাম কম যোগান কম, দাম বেশি যোগান বেশি। ঠিক আছে? এই যে P1S1, P2S2, এটি হচ্ছে যোগান রেখা। খুব ছোট্ট করে আমি দেখিয়ে দিলাম যোগান রেখার চিত্ররূপ কীরকম হয়। বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, তোমাদেরকে মনে রাখতে হবে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী, আর যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। ভারসাম্য অবস্থা, ভারসাম্য কী? ভারসাম্য হচ্ছে, তোমরা নিশ্চয়ই বাটখারা দেখেছো। বাটখারার যখন ওজন করা হয় দুটো দিক থাকে, দুটো দিকেই কিন্তু বিপরীত দিক,
এই দিকে ওজন বেশি হলে এইদিকে, যেদিকে ওজন বেশি সেদিকে ঝুলে যায় বাটখারাটি। তাহলে সাম্য অবস্থায় আনতে হলে দুটো সমান অবস্থায় থাকতে হয়। এই ভারসাম্য বলতে সেই স্থিতা অবস্থা বা সমান অবস্থা, বা যে অবস্থা থেকে পুনরায় কোনো শক্তি নড়াচড়া করতে চায় না, সেই অবস্থাকে ভারসাম্য অবস্থা বলে। তাহলে এখানে দুটি শক্তি কি, একটি শক্তি হচ্ছে চাহিদা, আর একটি শক্তি হচ্ছে যোগান। তোমরা এর আগেও জানো চাহিদাটি এসেছে একজন ক্রেতার কাছ থেকে, যোগান এসেছে একজন বিক্রেতার কাছ থেকে। চাহিদা আর দামের সম্পর্ক, মাঝখানে এখানে প্রভাবক হিসেবে কোন বিষয়টি কাজ করে? দাম, পি। দামের সাথে চাহিদার সম্পর্ক তোমরা জানো ঋণাত্মক, বিপরীতমুখী। আর দামের সাথে যোগানের সম্পর্ক তোমরা জানো হচ্ছে ধনাত্মক, অর্থাৎ সমমুখী। এই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে যে এমন একটা অবস্থায় এসে যখন পৌঁছাবে, যে অবস্থায় একটা নির্দিষ্ট দামে একজন বিক্রেতা কোনো পণ্য বিক্রয় করতে রাজি থাকবে এবং সেই দামেই একজন ক্রেতা পণ্যটি ক্রয় করতে রাজি থাকবে, তখন তাকে বলা হয় ভারসাম্য অবস্থা। এই ভারসাম্য অবস্থাকে আমরা কিভাবে চিত্ররূপ দিতে পারি? এই ভারসাম্য অবস্থাকে আমরা চিত্ররূপ দিতে পারি ঠিক এইভাবে। ছাত্ররা একটু দেখো, এখানে আমরা এদিকে আমরা লিখতে পারি চাহিদা ও যোগান, পি এবং এস, এদিকে দিতে পারি দাম। তাহলে এটি হচ্ছে চাহিদা রেখা, এটি হচ্ছে যোগান রেখা। এই অবস্থাকে আমরা বলতে পারি এটি ভারসাম্য পরিমাণ দ্রব্যের, এবং এটি হচ্ছে আমরা এখানে দ্রব্য পরিমাণই দিই, এটা হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি, আর এটা হচ্ছে দাম। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলতে পারি বা ভারসাম্য অবস্থা। এই বিন্দুতে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে একটা স্থির অবস্থার সৃষ্টি হয়েছে। এখন এই স্থির অবস্থায় দাম বেশি হলে কি দাঁড়ায়? দাম যখন বেড়ে যায় তখন কি অবস্থা দাঁড়ায়? দেখো, দাম যখন বেড়ে যায় তখন চাহিদার পরিমাণ কম, যোগানের পরিমাণ বেশি। অর্থাৎ এখানে কি সৃষ্টি হয়? দাম বেড়ে গেলে যে পরিমাণ উৎপাদিত পণ্য সেটা ক্রেতা ক্রয় করতে চায় না, তার কারণ দাম বেশি। তো চাহিদা কম, এই উৎপাদিত পণ্য কিন্তু কি থেকে যায়? উদ্ধৃত হিসেবে থেকে যায়, বিক্রয় হয় না। তখন বিক্রেতা পুনরায় আবার ওই প্রোডাক্টের দাম কমিয়ে দিয়ে ভারসাম্য অবস্থায় পৌঁছায়। কিন্তু কোনো প্রোডাক্টের যখন দাম কমে যায় তখন কি অবস্থার সৃষ্টি হয় একটু দেখি। এই যে দেখো, এখানে দেখা যাচ্ছে যোগান কম, চাহিদা অনেক বেশি। তাহলে এখানে কি দাঁড়ায়? ঘাটতি। দাম যখন কমে যায় এই অবস্থাতে কি সৃষ্টি হয়? ঘাটতি অবস্থার সৃষ্টি হয়। কেননা দাম কমে গেলে বাজারে প্রচুর নতুন নতুন ক্রেতার আগমন ঘটে। একটি প্রোডাক্টের যখন দাম কমে যায়, আমিও কিনতে চাইবো, তুমিও কিনতে চাইবা, অন্য আরেকজনও কিনতে চাইবে, এরকম প্রচুর নতুন নতুন ক্রেতার আগমন ঘটে। তখন দ্রব্যের চাহিদা এত বেড়ে যায়, ফলে যোগান সংকট হয়ে পড়ে। ফলে বিক্রেতা পুনরায় পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অর্থাৎ সে পুনরায় ভারসাম্য অবস্থায় ফিরে আসতে বাধ্য হয়। তাহলে ভারসাম্য অবস্থা হচ্ছে এমন একটি অবস্থা যে অবস্থায় একজন বিক্রেতা যে দামে প্রোডাক্টটি বিক্রি করবে, ক্রেতাও সে দামে বিক্রয়টি ক্রয় করতে প্রস্তুত থাকবে। এই অবস্থাকে বলা হয় ভারসাম্য অবস্থা বা স্থির অবস্থা, যে অবস্থা থেকে পুনরায় চলকগুলো নড়াচড়া করার কোনো সুযোগ থাকে না। তো এই দামেই দেখা যায় যে পি নট দামে ক্রেতাও দ্রব্যটি ক্রয় করছে, বিক্রেতাও
দ্রব্যটি বিক্রয় করছে। এখন প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা বুঝতে পারছো ভারসাম্য দাম কি, এবং এই দামে যতটুকু প্রোডাক্ট বিক্রয় করা যাবে সেটাই হবে ভারসাম্য পরিমাণ। এখন তোমাদেরকে যদি বলা হয় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে কিভাবে ভারসাম্য অবস্থা সৃষ্টি হয় তা চিত্রের মাধ্যমে দেখাও, তখন তোমরা এই চিত্রটি ব্যাখ্যা করবে। এটার একটা গাণিতিক রূপ আছে যেটি আমি চেষ্টা করব আগামী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রিয় ছাত্ররা, আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম চাহিদা রেখা কেন বাম থেকে ডানে নিম্নগামী হয়, চাহিদা রেখার স্থানান্তর অর্থাৎ চাহিদা রেখার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার হ্রাস বৃদ্ধি দুটো অবস্থা দেখলাম, এবং যোগান কি জানলাম। চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে যোগান অপেক্ষকও জেনেছি, এবং যোগান রেখার চিত্ররূপ কিভাবে দেওয়া যায় তাও জেনেছি, এবং চাহিদা ও যোগান রেখার মাধ্যমে কিভাবে ভারসাম্য অবস্থা সৃষ্টি হয় তাও জানতে পেরেছি। আশা করি তোমরা ক্লাসটি কিছুটা হলেও বুঝতে পেরেছো, আর এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি শোনার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো।